আসসালামু আলাইকুম। চ্যানেল এ সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফয়সাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জানুয়ারিতেই সব সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে প্রধান উপদেষ্টার আশা। ভোটার হওয়ার বয়স 17 বছর করার সুপারিশ। সরকার যন্ত্রে ফ্যাসিবাদী কাঠামো রাখলে সংস্কার হবে না মনে করে বিএনপি। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হওয়ার তাগিদ। সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির কাজ শুরু। আলামত খুঁজতে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন দল। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় থেমে থাকা যানবাহনে বাসের ধাক্কা। একই পরিবারের 4 সদস্য সহ নিহত 6 ও আহত কমপক্ষে 9 জন। চাঁদপুরে জাহাজে 7 খুনের জড়িতদের বিচার দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিক ফেডারেশন। পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ। এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও বরেণ্য কথা সাহিত্যিক রাবিয়া খাতুনের জন্মদিন আজ। শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: নিউ ইয়র্কে খ্রিস্ট ধর্মাবলম্বী বাংলাদেশিদের বড়দিন উদযাপনের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলায় গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্মে আইসকরিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, জানুয়ারির মধ্যেই সবকটি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে অনলাইনে যোগ দিয়ে তিনি বলেছেন, সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। প্রধান উপদেষ্টা মনে করেন, ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ হওয়া উচিত। চকর মালিথার রিপোর্ট। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ আয়োজনের বিষয় ঐক্য, সংস্কার, নির্বাচন। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উদ্বোধনী অধিবেশনে অনলাইনে যোগ দিয়ে বলেন, ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হবে না। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হবে বলেন প্রধান উপদেষ্টা। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা 15টি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলাম। তাদের প্রতিবেদন আমরা জানুয়ারি মাসে পেয়ে যাব। তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, দেশে এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিচয় থাকবে যেখানে সংখ্যা লঘু, সংখ্যা গুরু এই পরিচয় অবান্তর হয়ে পড়বে। দেশের ভেতরে বা বাইরে প্রভু ভিত্তির কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেগুলো করার জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। রাজধানীতে জাতীয় সংলাপে তারা বলেছেন, দলীয় ও আদর্শিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই এক থাকতে হবে। বিএনপি টেকসই সংস্কার চায় জানিয়ে দলের মহাসচিব বলেছেন, জনগণকে বাদ দিয়ে কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না। আক্তার হোসেনের রিপোর্ট। ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপ। প্রথম সেশনে প্রধান দলগুলোর শীর্ষ নেতা, সরকারের উপদেষ্টা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। সংস্কার ও নির্বাচনের বিষয়ে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে রাজনৈতিক নেতাসহ বিশিষ্টজনেরা বলেন, পুরো রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদের ভূত তাড়াতে হবে। ক্ষমতার যে বিন্যাস সেটা যাতে আর কোনোভাবেই ৭৫-এ কিংবা ৭২-এ ফিরতে না পারে, সেটাই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জায়গা আমরা রাজনৈতিক দলগুলো করব। আমরা যখন জাতীয় ঐক্যের প্রশ্ন তুলি, তখন একটা দল আর একটা দলের ব্যাপারে বক্তব্যের ক্ষেত্রে আমরা সাবধান থাকি না। এমন কোন বক্তব্য, এমন কোন বিবৃতি যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সেই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কাজ। 15.5 বছরে লেয়ারের পর লেয়ার যে ফ্যাসিবাদের দোসরদের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, একদিনে, 2 দিনে বা 4 মাসেই সেটার নিরসন সম্ভব নয়। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। সংস্কার বিষয়ে বিএনপির দলীয় অবস্থান পরিষ্কার করে দলের মহাসচিব বলেন, জনগণকে বাদ দিয়ে কোনো সংস্কার টেকসই ও কার্যকর হবে না। প্রবলেম তো অন্য জায়গায়, আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? আপনার প্রশাসন, ইয়োর গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। আমরা সব সময় গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্রের পৌঁছানোর যে প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। ছাত্র জনতার আত্মত্যাগে পাওয়া গণতন্ত্রকে সফল করতে রাষ্ট্রের কাঠামো ও প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রের উপযোগী করে গড়ে তোলার তাগিদ দেন আলোচকরা। আরো নানান ক্ষেত্র। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সচিবালয়ের আগুন পরিকল্পিত নাকি দুর্ঘটনা এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আগুনের সূত্র খুঁজছে একাধিক সংস্থা। এনামুল কবির রূপমের রিপোর্ট। আগুনের আলামত খুঁজতে শুক্রবার সকালে সিআইডি ক্রাইম সিন আর ঘটনার তদন্ত করতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির সদস্যরা আসেন বাংলাদেশ সচিবালয়ে। কর্মপরিকল্পনা নিয়ে সভা করেন তারা। পরে সচিবালয় ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, তদন্ত শুরু করেছেন তারা। আমাদের তদন্তের কাজ শুরু হয়েছে, আমাদের আজকে বসেছিলাম এইটাই, এর বেশি কিছু বলার নাই। তদন্ত শেষ হলে আপনারা বাকিটা হয়তো জানানো যাবে, বাট এখন তদন্তের কাজ চলছে। আগুনের ঘটনার সময় নিরাপত্তার দায়িত্ব পালনে কোনো শৈথিল্য ছিল কিনা তাও জানার চেষ্টা করা হচ্ছে। আগুনের একাধিক সূত্র কিনা জানার চেষ্টা করা হচ্ছে তাও। একদিন পেরিয়ে গেলেও এখনও সচিবালয়ে আগুনের ঘটনায় কোনো মামলা হয়নি। নিরাপত্তার স্বার্থে পুলিশ ছাড়াও সচিবালয়ের মূল ফটকে অবস্থান নিয়েছে সেনা সদস্যরা। তদন্ত সংস্থা ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। আগুনের কারণ অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগের গতকালের তদন্ত কমিটি বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের একটি নতুন তদন্ত কমিটি গঠন করেছে সরকার। সচিবালয়ে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে কাজ শুরু করেছে ডিপিডিসির কর্মকর্তা কর্মচারীরা। তারা জানিয়েছেন, ভেতরের বিদ্যুতের সাবস্টেশন অক্ষত রয়েছে, তবে ক্ষতিগ্রস্ত জায়গার পানি পুরোপুরি নিষ্কাশন করে সবকিছু মেরামত করে পুনরায় সংযোগ চালু করতে খানিকটা সময় লাগছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় থেমে থাকা 3টি যানবাহনে বাসের ধাক্কায় একই পরিবারের 4 সদস্য সহ 6 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 9 জন। শুক্রবার বেলা 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতের তথ্য নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ। তিনি বলেন, টোল পরিশোধের জন্য দাঁড়িয়েছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল। সে সময় ঢাকা কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস 3টি যানবাহনকে চাপা দেয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের নন্দনকুনা গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের স্ত্রী আমিনা আক্তার, তার মেয়ে ইশরাত জাহান ও রিহামণি এবং রাজধানীর কদমতলীর জুরাইন এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহাগের ছেলে আইয়াজ হোসেন ও রাজধানীর হাতিরঝিল এলাকার বাসিন্দা সুমন মিয়ার ছেলে মোহাম্মদ আবদুল্লাহ। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 খুনের ঘটনায় জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার রাত 12টা থেকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল অঞ্চলের নেতাকর্মীরা জানান, মাস্টারসহ 7 জন শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য 20 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা ও নৌপথে চাঁদাবাজি ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহ সব দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। আমাদের দাবি হইলে আমাদের শ্রমিক জানি নদীতে সুন্দরভাবে সবলভাবে চলতে পারে। সন্ত্রাসী করে, যেমন মেঘনা থেকে মরিচা কমপক্ষে 7 থেকে 8 টাকায় আর 800 টাকায় দেওয়া লাগে টাকা, কত 500 করে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে সরকার ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কথাই একটা, এর মধ্যে আশা করি সরকার প্রশাসনের সুদৃষ্টি। এখন আমি কামনা করছি তাদের বোধগম্য হবে দ্রুতগতিতে বসে যাতে এই বিষয়বস্তু দ্রুতগতিতে সমাধান করে। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির সিরাজগঞ্জের শাহাদাতপুরের উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দর। বাঘাবাড়ী নৌবন্দর হয়ে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল ও সারসহ বিভিন্ন পণ্য পরিবহন বন্ধ রয়েছে। কর্মবিরতি চলমান থাকলে উত্তরাঞ্চল জুড়ে জ্বালানি তেল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। 1-2 দিনের মধ্যে কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা নিয়ে একটা বৈঠকের মধ্যে সন্তোষজনক একটা সমাধানে উপনীত হতে পারবে। যদি তা না হয় অবশ্যই যাত্রীবাহী লঞ্চও কর্মবিরতি শুরু করবে। সরকার দাবি মেনে না নিলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একদল চাঁদাবাজি করে পালিয়েছে, আরেক দল চাঁদাবাজি করুক তা চায় না। যশোর কেন্দ্রীয় ঈদগাহে দলীয় কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় চাঁদাবাজির মতো ঘৃণিত কাজ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পতিত আওয়ামী লীগের সরকারের দুর্নীতি অপশাসনের অভিযোগের বর্ণনা করেন। রাষ্ট্রের মূল্যবান কলম যাদের হাতে, এক কলমের কুচায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব। যুগে যুগে তাই হয়েছে, গেল 15 বছর সবচেয়ে বেশি হয়েছে। সরকার বলেছিল উন্নয়নের রাজপথে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে। আমরা এখন মহাসড়কে আছি, আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখন চতুর্দিকে হাহাকার। বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না ঠিক মতো। আমরা চাই আরো স্পিডি হোক, আরো গতিশীল হোক অর্থনীতির চাকা। সরকার এই ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাজারে এখন আগুন, মানুষের পেট ভরতে হয় এখন আগুন দিয়ে। দ্রব্যমূল্যের অগ্নিমূল্য, আগের সিন্ডিকেটগুলো এখনো সরকার ভাঙতে পারে নাই। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকী আজ। 1935 সালের 27শে ডিসেম্বর কুড়িগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 6 দশক ধরে তিনি কবিতা, গান, নাটক, গল্প, উপন্যাস, চলচ্চিত্রের চিত্রনাট্য সহ সাহিত্য ও শিল্পের বিচিত্র ভুবনে বিচরণ করেছেন।
সৈয়দ শামসুল হক নুরুল দিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, ঈর্ষা ইত্যাদি কাব্যনাটকে অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার কাব্যগ্রন্থ পরাণের গহীন ভিতর বাংলা কবিতায় অভিনব সংযোজন। লিখেছেন 50টিরও বেশি উপন্যাস। 2016 সালের 27শে সেপ্টেম্বর পতিতযশা এই কথাসাহিত্যিকের মৃত্যু হয়। প্রথিত কথা সাহিত্যিক রাবিয়া খাতুনের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাহিত্যপ্রেমীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে বরেণ্য এই গুণীর জন্মদিন পালন করছে রাবিয়া খাতুন ফাউন্ডেশন। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলা কথা সাহিত্যের জগতে কিংবদন্তি লেখক রাবিয়া খাতুন, যার সাহিত্যকর্ম জুড়ে উঠে এসেছে বাংলার মা, মাটি, মানুষ আর মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য। সাহিত্যের পাশাপাশি শিক্ষকতা, সাংবাদিকতা সব ক্ষেত্রেই সফল বিচরণ ছিল রাবিয়া খাতুনের। 1935 সালে ঢাকার বিক্রমপুরে জন্ম নেন রাবিয়া খাতুন। কর্মময় জীবনে 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জসিমউদ্দিন পুরস্কার, শেরে বাংলা স্বর্ণপদক সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। মেঘের পর মেঘ, মধুমতি, কখনো মেঘ কখনো বৃষ্টির মতো চলচ্চিত্র নির্মাণ হয়েছে রাবিয়া খাতুনের উপন্যাস অবলম্বনে। বরেণ্য এই সাহিত্যিককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সাহিত্যপ্রেমীরা। চ্যানেল আই কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করেছে রাবিয়া খাতুন ফাউন্ডেশন। চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় হয়েছে রাবিয়া খাতুনের কর্মময় জীবন নিয়ে আলোচনা ও বইয়ের প্রকাশনা উৎসব। 2021 সালের 3রা জানুয়ারি মারা যান রাবিয়া খাতুন। তবে নিজের সাহিত্যকর্মের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে রয়ে যাবেন এই গুণী। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে কিছুক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে ভারতের 7 দিনের শোক। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য। সংবাদে আবার আমন্ত্রণ। বাংলায় জাগি ভরপুর এই স্লোগানে বাংলা ভাষা নিয়ে চ্যানেল আইয়ের মেধাভিত্তিক রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের সিলেট বিভাগের বাছাই পর্ব শেষ হয়েছে। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ও কলেজে এই আয়োজনে সিলেট বিভাগের 4 জেলায় 4000-এরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক বাছাই পর্ব শেষে ঢাকার চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পাবে সিলেটের সেরা 5 বাংলাবিদ। সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাংলা ভাষা শুদ্ধ চর্চা নিয়ে মেধাভিত্তিক প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। এতে প্রতিবারের মতো এবারও অংশ নেয় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা। সাহিত্য ও ব্যাকরণ ভিত্তিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। বর্তমান যে প্রজন্ম রয়েছে চেষ্টা করি যে সিলেটি ভাষা থেকে যাতে আমরা দূরে থাকি, যাতে আমাদের উচ্চারণটা কখনো সমস্যা না হয়। পরীক্ষা খুব ভালোই হয়েছে, টিকতে পারি এমন মনে হচ্ছে। আমি এবার প্রথম পরীক্ষা দিলাম, তাই আমার অনেক ভালো লাগতেছে। মেধা বিকাশের জন্য এটা খুবই প্রয়োজন। তো সব অভিভাবককে বলবো আপনাদের বাচ্চাদেরকে সময় দিবেন। মেয়ে ক্লাস 7 থেকে ওইখানে অংশগ্রহণ করেছে। ইনশাল্লাহ ভালো কিছু করুক বা না করুক, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সে যে সুন্দরভাবে অংশগ্রহণ করেছে। আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের উদ্দীপনায় অভিভূত আয়োজকরা। আসলে আমরা ছোটবেলায় কি করতাম, এই সময় আমাদের দাদা বাড়ি, নানার বাড়িতে বেড়াতে যেতাম। আমাদের আসলে একটা বিশেষ পরিস্থিতির কারণে আসলে আমাদের এটা শেষের দিকে আসলে চলে আসছে। ঢাকায় মূল পর্ব শেষে দেশ সেরা বাংলাবিদ জিতে নেবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাবে যথাক্রমে 3 লক্ষ ও 2 লক্ষ টাকা করে মেধাবৃত্তি। এছাড়াও প্রথম 10 জন প্রতিযোগী পাবে একটি করে ল্যাপটপ সহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য 50,000 টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। আল মুকসিদ, চ্যানেল আই। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে দেশটিতে 7 দিনের শোক চলছে। শোক জানাতে শুক্রবার সকালে তার বাসভবনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিং এর শেষকৃত্য হবে। বৃহস্পতিবার রাতে 92 বছর বয়সে মারা যান ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিং।
বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন মনমোহন সিং। হাসপাতালে নেওয়া হলে ৯টা৫১ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের বর্ষিয়ান এই রাজনীতিবিদ। রাজনীতিতে আসার আগে মনমোহন সিং ছিলেন ভারতের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী পিবি নরসিমহা রাওয়ের সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ২০০৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। ২০১৪ সাল পর্যন্ত টানা ২ মেয়াদে এই পদে ছিলেন মনমোহন সিং। চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নেন প্রবীণ এই রাজনৈতিক। শ্রদ্ধা জানানোর জন্য মনমোহন সিংয়ের মরদেহ শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে। ওই দিনেই রাজঘাটে তার শেষকৃত্য হবে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানিয়েছেন ভারত ও বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। মইনুল হাসান, চ্যানেল আই। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় সব মঞ্চনাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে চলছে মঞ্চনাটক টিনের তলোয়ার। ব্রিটিশ শাসনামল নিয়ে গড়ে উঠেছে নাটকটির গল্প, যেটি পরিবেশন করেছে প্রাঙ্গণে মোর নাট্যদল। নাটকটির নির্দেশনা দিয়েছে অনন্ত হীরা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। আনন্দ আয়োজন আর প্রার্থনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে খ্রিস্ট ধর্মাবলম্বী বাংলাদেশিরা বড়দিন উদযাপন করেছেন। বিভিন্ন সংগঠন চার্চ ও মিলনায়তনে বড়দিনের নানা অনুষ্ঠান আয়োজন করে। সেখানে মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজের পরিশুদ্ধি এবং জগতের সব মানুষের মঙ্গল কামনা করা হয়। কুইন্সের করোনা অ্যাভিনিউয়ে ইভাঞ্জেলিক্যাল বেঙ্গলি চার্চে বাংলাদেশি প্রবাসীরা প্রার্থনা সভায় অংশ নেন। গির্জাতে বিশেষ করে আমরা প্রার্থনা উৎসর্গ করেছি যেন সারা পৃথিবীতে অচিরেই শান্তি ফিরে আসে, বিশেষ করে বেথলেহেমে এবং ইসরায়েল এবং প্যালেস্টাইন যেন যুদ্ধ বন্ধ হয়। সকল শ্রেণী পেশার মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিতে সবাই বাংলাদেশে থাকব, শান্তিপূর্ণভাবে বসবাস করব এবং সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সেটাই হোক আজকের দিনের প্রতি। এবারে কৃষি সংবাদ। পদ্মা নদীর নানা জাতের তাজা মাছের হাট বসে জেলার দৌলতপুরের মরিচা ইউনিয়নের বৈরাগীর চরে। প্রতিদিন ভোরে কয়েক ঘন্টার এই হাটে মিঠা পানির মাছ কিনতে ভিড় করেন ব্যাপারী ও স্থানীয়রা। এ হাট থেকে মাসে কেনাবেচা হয় প্রায় $250 কোটি টাকার। কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। হালকা শীতের মাঝেই জেলে আর ব্যাপারীদের কোলাহলে মুখর কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগীরচর গ্রামের পদ্মার পাড়। জেলেরা সারা রাত মাছ ধরে নিয়ে আসছেন বিক্রির জন্য। অনেকেই নিলামে কিনছেন তার পছন্দের মাছ। বাঁশপাতা, ঘাইলি, বাসা, মেটুর সব ধরনের মাছ পাওয়া যায়। এখানে জেলেরা মাছ ধরে আর ব্যাপারীরা কিনে, ব্যাপারীরা বেচে শহরে চলে যায়। এই মাছের লাভ না কমিশনের মতন আমাদের। এই ঘাট থেকে প্রতিদিন নানা জাতের দেশি মাছ কিনে নেন বলে জানাচ্ছেন ব্যাপারীরা। সব রকম বিস্তার প্রায় 1,20,000-30,000 টাকার মতন মাছ বিক্রি হয়। মাছ কিনতে ভিড় করছেন আশেপাশের কয়েকটি উপজেলার সাধারণ মানুষও। কত 400, 500, 600, 200 কি দাম বেচা হবে জানি, আমি কোনোদিন কিনিনি। কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নের ভোরের এই হাট মানুষের আকর্ষণের স্থান হয়ে উঠেছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
শত কিংবা হাজার নয়, লাখেরও বেশি তালগাছ রোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠাকুরগাঁওয়ের খোরশেদ আলী। জমি বিক্রির টাকা দিয়ে প্রায় 1 দশক ধরে বিভিন্ন সড়কের দুপাশে তালের চারা রোপণ করেন এই প্রকৃতিপ্রেমী। এমন উদ্যোগ জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে বলছেন পরিবেশবাদী সহ সব মহল। ঠাকুরগাঁও প্রতিনিধি এটিএম শামসুজ্জোহার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলী, পেশায় পল্লী চিকিৎসক। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে 1 লাখ তাল গাছ রোপণের ইচ্ছা পূরণে 2014 সাল থেকে নিজস্ব অর্থায়নে রাস্তার ধারে তালের চারা রোপণ করে আসছেন এই প্রকৃতিপ্রেমী। নানা বাধা বিপত্তি অতিক্রম করে উপজেলার চিলারং, ভাওলারহাট, বালিয়াডাঙ্গি সহ বিভিন্ন সড়কের পাশে 1,10,000 তালের চারা রোপণ করেছেন খোরশেদ আলী। অসাধু মানুষ গাছগুলা ডালাগুলা কাটে যাচ্ছে এবং বিষ মারা দিয়ে জঙ্গল মারা বীজ দিয়ে মানে ফেলছে। এগুলা যদি সরকারিভাবে পহরা দেওয়া না হয় এবং সহযোগিতা না করা হয় তা আমার একার পক্ষে সম্ভব নয়। দেশের এবং এই যে প্রাকৃতিক দুর্যোগের কিছুটা রক্ষা করবে, এই যে মনে করেন যে বর্জ্যপাত হয়, বর্জ্যপাতও কিছুটা রক্ষা করবে, এটা জনকল্যাণমূলক কাজ। প্রকৃতির প্রতি মমত্ববোধের এমন নজির পরিবেশ সংরক্ষণে সবাইকে উদ্বুদ্ধ করবে বলছেন স্থানীয়রা। আর এই তাল গাছগুলো পরিবেশ রক্ষার জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য একটা উত্তম ভালো দিক। ডিসি সাহেব এবং সরকার কিছু অনুদান দেয় তাহলে তিনি আরো উৎসাহিত হবে, আরো গাছ লাগাইতে পারবে। তাল গাছটা বৃদ্ধি হচ্ছে, 10 বছর পর হয়তো ফল দিয়ে দিবে। এটা জনকল্যাণমূলক কাজ। ক্ষয়রোধ ও বজ্রপাত সহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণ প্রকৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তালগাছ। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্যের উন্নয়নে রোপিত তালের চারা পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদী সহ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম 0.2% বা 11 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $73.69 উঠেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 0.2% বা 15 সেন্ট বেড়ে হয়েছে $25। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীনের অর্থনীতি চাঙ্গা করতে আরও প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়ায় এবং যুক্তরাষ্ট্র তেলের মজুদ কমানোয় বাজার কিছুটা চাঙ্গা হয়েছে। তবে আগামী বছর জ্বালানি তেলের দাম তেমন একটা বাড়বে না বলে মনে করেন মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান। সংবাদে আবারও খানিকক্ষণের বিরতি। সংবাদে আরও একবার আমন্ত্রণ। আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে তিনি বলেন, দণ্ডিত হলে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন না। অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচনে গ্রহণযোগ্য করা যাবে বিষয়ে ছায়া সংসদে তিনি বলেন, দেশে জুলাই বিপ্লবের অর্জন নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। আয়োজনে বাংলাদেশ ইউনিভার্সিটির বিপক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সব শেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জানুয়ারিতেই সব সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে প্রধান উপদেষ্টার আশা। ভোটার হওয়ার বয়স 17 বছর করার সুপারিশ। সরকার যন্ত্রে ফ্যাসিবাদী কাঠামো রাখলে সংস্কার হবে না মনে করে বিএনপি। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হওয়ার তাগিদ। সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির কাজ শুরু। আলামত খুঁজতে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন দল। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় থেমে থাকা যানবাহনে বাসের ধাক্কা। একই পরিবারের 4 সদস্য সহ নিহত 6 ও আহত কমপক্ষে 9 জন।
চাঁদপুরে জাহাজে 7 খুনে জড়িতদের বিচার দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিক ফেডারেশন, পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ। এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও বরেণ্য কথাসাহিত্যিক রাবিয়া খাতুনের জন্মদিন আজ, শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।